কেউ পার্টিসিপেট নাই, তোমাকে কেউ আসে না। আসবো না, আপনি তো শুরু হয়েছে ক্লাস। খালি জানো মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আচ্ছা, তো আমরা দেখি যে আজকে আমরা হচ্ছে ওই যে আমরা যে চতুর্থ অধ্যায় করছিলাম আমরা ম্যাথের, গত ক্লাসেরটা থিওরি নিয়ে ওভারঅল আলোচনা হয়েছে। আজকে আমরা সরাসরি বোর্ড প্রশ্নে চলে যাব, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। আমরা আগেই বলেছি ক্লাসে যে এখন আর আগের আমাদের সব কিছু পড়ানো শেষ, এখন শুধু আমরা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারবো যে বোর্ডে আসলে কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আর আমাদের তাহলে বোর্ড প্রশ্ন দেখে পরীক্ষায় আর ভয় লাগবে না। আর আমি যতটুকু করাচ্ছি সেটা তো করছোই তোমাদের, কিন্তু আমি ক্লাসেও বলেছিলাম একটা খাতা বানিয়ে বোর্ড প্রশ্নগুলো সিরিয়ালি খাতায় করা থাকতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্পেশালি ম্যাথে আমাদের দেখো, প্রথম আমি একদম ঢাকা বোর্ড 2020 দিয়ে শুরু করছি, ঠিক আছে? 21-এর তো পরীক্ষা হয়নি, তো আমরা সরি 21-এর প্রশ্নটা আমাদের কাছে নাই গাইডে। 21-এর পরীক্ষা হয়েছে, কিন্তু 20-এরটা আছে, তো 20টা দিয়ে আমরা শুরু করছি। দেখো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা সবাই খেয়াল করে প্রশ্নটা দেখো। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আর কি। বলেছে যে জনাব হাবিবা তিতাস ব্যাংক থেকে তিতাস ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ গ্রহণ করে মা বস্ত্রালয় নামে একটি ব্যবসা শুরু করেন। কিন্তু প্রতিষ্ঠানটি ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হলে তিতাস ব্যাংক এক পর্যায়ে আইনের আশ্রয় গ্রহণ করে। অপরদিকে হাবিবার বড় ভাই জনাব হাবিবুল্লাহ শাপলা ও গোমতী প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগ করতে চান। শাপলা প্রকল্পে সম্ভাব্য 5 বছরের আয় যথাক্রমে 10, 15, 10, 7, 18 ও 20%। অপরদিকে আচ্ছা, দুজন আছে, আমি একটু অ্যাডমিট করিয়ে নিই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন দেখো, অপর দিকে গোমতী প্রকল্পে গড় আয়ের হার হচ্ছে তোমার দেওয়া আছে ওয়ালাইকুম আসসালাম। গড় আয়ের হার হচ্ছে 11.2% এবং আদর্শ বিচ্যুতি দেওয়া আছে তোমার 14.8%। এই হলো আমাদের ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আমি বলবো যথার্থ একটা মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন। এই প্রশ্নটা মানে এটা খুব ভালো প্রশ্ন, যেটা আমাদের টিচারদের কাছে মনে হয়, আবার স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটা যারা প্র্যাকটিস করে না যায় তাদের কাছে এটা একটু কঠিন মনে হবে। তো তোমরা যেহেতু প্র্যাকটিস করবা, তোমাদের কাছে এই ধরনের প্রশ্ন খুবই সোজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি যে আমরা প্রথমেই চলে যাচ্ছি যে আমাদের যে সৃজনশীল প্রশ্নটা প্রথমে আমরা জ্ঞানমূলক দিয়েই শুরু করি। যে জ্ঞানমূলকে বলেছে কি অনিশ্চয়তা কি। অনিশ্চয়তা জিনিসটা কি, কে আমাকে বলবে বলো তো? আমরা তো সবাই জানি যে অনিশ্চয়তা কি। কেউ আমাকে নিজের ভাষায় বলো যে অনিশ্চয়তা জিনিসটা কি। সবাই কিন্তু জানো, আমি জানি প্রতিটা মেয়ে যারা ক্লাসে জয়েন করেছে তারা সবাই জানে অনিশ্চয়তা কি। আমাদের কিন্তু সামনেই পরীক্ষা, আমরা যদি এই ছোটোখাটো ম্যাম, যে জিনিসগুলো দুর্ঘটনাগুলো আর্থিকভাবে জড়িত নয় সেগুলোকে অনিশ্চয়তা বলে। হ্যাঁ, যদি সেটা ভাবে কোনোভাবে অর্থ জড়িত থাকে, সেটা যদি অনিশ্চয়তা থাকে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড হয়েছে। যে ঘটনাগুলোর সাথে তোমার অর্থ জড়িত না, ঠিক আছে, ও বলেছে যে ঘটনাগুলোর সাথে অর্থ জড়িত না সেটাকে আমরা বলছি অনিশ্চয়তা হয়েছে। আবার এরকমও আমরা বলতে পারি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যেটা গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে কি বলা হয়? অনিশ্চয়তা। আমরা কিন্তু যখন জ্ঞানমূলকের প্রশ্ন উত্তর দিব তখন কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকে জানি অ্যাকুরেট
উত্তরটা দিতে হবে, ঠিক আছে? যেটা একদম এক্সাক্ট উত্তর সেটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তার মানে অনিশ্চয়তা আমরা পেরে গিয়েছে। এখন আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে, সাধারণ শেয়ারের লভ্যাংশ কেন ঝুঁকিবহুল আয়, ব্যাখ্যা করো। আচ্ছা, গত ক্লাসে আমি একটু শেয়ার নিয়ে কথা বলছিলাম, অনেক নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল, তো তখন তাও বলেছিলাম যে আসলে শেয়ারে বিনিয়োগ জিনিসটাই কি ঝুঁকিবহল, কারণ শেয়ারের মূল্য যে কোনো সময় কি করে, ওঠানামা করে, এবং শেয়ারের কোনো নির্দিষ্ট লভ্যাংশ থাকে না। শেয়ারের বিনিয়োগ, আমি একদম মূল কথাটা বলে দিয়েছি, বলেছে যে শেয়ারের বিনিয়োগ লভ্যাংশ কেন ঝুঁকিবহুল আয়, ব্যাখ্যা করো। তোমার মূল উত্তর হবে, শেয়ারের বিনিয়োগ যেহেতু লভ্যাংশ নির্দিষ্ট থাকে না, শেয়ারের লভ্যাংশ যেহেতু নির্দিষ্ট থাকে না, তাই শেয়ারের লভ্যাংশ কি ঝুঁকিবহুল। এখন তো উদাহরণ দিতে হবে, তাই না? আমাদের যেহেতু অনুধাবনের প্রশ্ন, তো উদাহরণে আমরা বলতে পারি যে কোম্পানির শেয়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে লভ্যাংশটা হয় সেটা কোনো বছর, যে বছর কোম্পানি আয় করবে সেই বছর আয়ের উপরে লাভ দিবে, যে বছরে আয় করবে না সেই বছরে কোনো লভ্যাংশ দিবে না। যেহেতু কোনো স্থির হার বা লভ্যাংশের কোনো হার আগের থেকে ঠিক করা নাই, এই কারণে সাধারণ শেয়ারের লভ্যাংশ ঝুঁকিবহুল আয়। আমি আমার মতো করে বললাম, তুমি তোমার মতো করে ব্যাখ্যাটা বইয়ের মধ্যে আছে, সুন্দর করে প্রিপারেশন নিয়ে যাবা। আচ্ছা, অনেকে আবার আছে কি করে, অনুধাবনের প্রশ্ন পড়ে না, মানে প্রশ্নের উত্তরটা বাসায় পড়ে না, কি করে, জ্ঞান পড়ে, ওটুক করে ভাবি কি আমি অনুধাবনটা বানায় লিখে দিব, আমি জ্ঞান তো পারি, আমি অনুধাবনটা বানায় লিখবো। যারা এই ভুলটা করে তারাই কিন্তু তোমার অনুধাবনে ওই 1 পায়, আর দুয়ে পায় না। তাহলে তুমি বলতে পারো মিস এটা তো সৃজনশীল, আমাদের তো মানে ক্রিয়েটিভিটিটা তো নিজের মতো করেই লিখতে হবে। হ্যাঁ, ক্রিয়েটিভিটিটা নিজের মতো করে করতে হবে, কিন্তু সেটা পরীক্ষার হলে বসে না, বাসায় বসে তুমি নিজের মতো ক্রিয়েটিভ চিন্তা করে উত্তরটা রেডি করবা, সেটা তুমি পড়ে যাবা, দেন সেই উত্তরটা তুমি পরীক্ষার হলে লিখবা। তুমি যদি পরীক্ষার হলে ক্রিয়েটিভিটি দেখাতে যাও, তুমি চিন্তা করতে করতেই তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো তোমার কাছ থেকে ছুটে যাবে। হয়তো তুমি জানো যে কেন শেয়ারের আয়টা ঝুঁকিবহুল না, তার সুন্দর একটা ব্যাখ্যা জানো, কিন্তু পরীক্ষার হলে হুট করে তোমার মনে পড়বে না। কিন্তু তুমি যদি বাসায় উত্তরটা পড়ে যাও তাহলে অবশ্যই তোমার মনে পড়বে। ঠিক আছে? তাহলে কেন এত কথা বললাম, অনুধাবনের উত্তরও আমাদেরকে শিখতে হবে, খাতায় লিখে হোক বা যে কোনো উপায়ে হোক। যদি তুমি মনে করো যে তোমার গাইডের উত্তরটা তোমার কাছে ভালো লাগছে, তাহলে গাইড থেকেও তুমি উত্তরটা পড়তে পারো। যেই লাইনটা তোমার মনে হয় যে আমি এই লাইনটা নিজে অ্যাড করব, সুন্দর করে অ্যাড করে তুমি নোট করে অনুধাবনের প্রশ্নটা পড়তে পারো। আচ্ছা, এখন আমাদের গেল অনুধাবন, এখন আসি গ। বলেছে যে মা বস্ত্রালয় কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে, বর্ণনা করো। একটা জিনিস খেয়াল করো, আমি যখন এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়েছি তখনই কিন্তু বলেছি যে এই চ্যাপ্টারে থিওরি এবং ম্যাথ মিক্সডে প্রশ্ন আসতে পারে, শুধু ম্যাথও আসতে পারে, আবার থিওরি ম্যাথ মিক্সড করেও আসতে পারে। যেমন ঢাকা বোর্ড 2020-এ এই ঘটনাটা ঘটেছে, থিওরি আর ম্যাথ দুটো মিক্সড করে প্রশ্নটা হয়েছে। গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে তোমার ঝুঁকির প্রকারভেদ থেকে এসেছে, মানে এটা থিওরির প্রশ্ন। মা বস্ত্রালয় কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে। এখন আমরা একটু উদ্দীপকে যাই। দেখো, বলেছে যে আমি একটা লাইন দাগাবো, আমি জানি তোমরাই বলতে পারবা যে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে। আচ্ছা, আমি একটা লাইন দাগিয়েছি যে জনাব হাবিব তিতাস ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মা বস্ত্রালয় নামক একটা ব্যবসা শুরু করেন, কিন্তু প্রতিষ্ঠানটি ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এইটুকু পড়লেই তো তোমরা বুঝতে পারছো কোন ধরনের ঝুঁকি, বলো তো এখানে। মিস আর্থিক ঝুঁকি। ভেরি গুড, আর্থিক ঝুঁকি। আমরা কিভাবে বুঝলাম? মিস টাকা পরিশোধে ব্যর্থ, এভাবে। হ্যাঁ, ঋণ পরিশোধে যখন ব্যর্থ হয় বা ঋণ থেকে যে দায় হয়, সেই দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, আর্থিক ঝুঁকি। দেখো, তোমরা কিন্তু জ্ঞানের উত্তরটা খুব সুন্দর করে পারতেছো, কারণ তোমরা বুঝেছো, কিন্তু অনুধাবনের বা সংজ্ঞার বিষয়টা কিন্তু আরও সুন্দর করে শিখতে হবে। ঠিক আছে? কারণ আমাদের টার্গেট কিন্তু ফুল নাম্বার পাওয়া, আমরা কিন্তু মানে কম নাম্বার পাওয়ার জন্য পড়তেছি না। অ্যাটলিস্ট মিনিমাম আমরা যদি 90 টার্গেট নিয়ে পড়ি যে আমাকে 90 পেতে হবে, তাহলে কিন্তু আমি 80 পাবো। আর যদি আমি 80 টার্গেট নিয়ে পড়ি তাহলে আমি 70 পাবো। ঠিক আছে? কাজের টার্গেটকে আমার বড় করতে হবে, যে আমি টার্গেটটা বেশি রাখবো। তো এই জন্য আমাদের কেন এটা আর্থিক ঝুঁকি, সুন্দর করে বলবা যে ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি আর্থিক ঝুঁকি। যেহেতু মা বস্ত্রালয় 5 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু
প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে না পারায় এক পর্যায়ে সে ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে গেছে, মানে এরকম একটা পর্যায়ে গিয়েছে। ব্যাংক কী করেছে বলতো, অর্থ আদায় করার জন্য আবার আইনের আশ্রয় গ্রহণ করেছে। তার মানে প্রতিষ্ঠানটি, আমরা কিন্তু পড়ার সময় দেখেছি যে দায় পরিশোধের ব্যর্থতা থেকে একটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। আর যখন একটা ব্যাংক একটা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করতে না পারে কোনো উপায়ে, তখন কিন্তু সে ওই প্রতিষ্ঠানটি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দেয়, ঠিক আছে, বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে দেয়। তো আমরা উদ্দীপকে কি দেখছি, যেহেতু তিতাস ব্যাংক মা বস্ত্রালয়ের বিরুদ্ধে তোমার আইনের ব্যবস্থা গ্রহণ করেছে, তার মানে তিতাস ব্যাংক মা বস্ত্রালয়ে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে গুছিয়ে আমরা লিখব। আচ্ছা, এখন আসি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। জনাব হাবিবুল্লাহর জন্য কোন প্রকল্পটি উপযুক্ত বলে তুমি মনে করো? গাণিতিক উপায়ে মতামত দাও। দেখো সুন্দর করে লিখে দিয়েছে, গাণিতিক উপায়ে মতামত দাও। যদি গাণিতিক উপায়ে এই শব্দটা নাও লিখতো, তাহলেও তোমার এই প্রশ্নটার উত্তর তোমাকে ম্যাথ করে দিতে হতো। ম্যাথ মানে অঙ্কের মাধ্যমে তোমার মতামতটা দিতে হতো। যখনই তুমি উদ্দীপকে দেখবা এই ধরনের আয়ের হার দেওয়া, গড় আয় দেওয়া, আদর্শ বিচ্যুতি দেওয়া, তাহলে বুঝতে হবে তোমাকে এটা শুধু দেয় নাই, তোমার এটা থিওরির প্রশ্ন না, এখানে তোমাকে ম্যাথ করেই উত্তরটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই উদ্দীপকের পরের অংশতে। আমাদের উপরের অংশ কিন্তু মানে অলরেডি আমাদের গ নাম্বারের উত্তর দিয়ে এই অংশটুকু শেষ। আমরা এখন ঘ নাম্বারের উত্তরে যাচ্ছি। দেখা বলেছে যে অপরদিকে হাবিব আর বড় ভাই জনাব হাবিবুল্লাহ, দেখো ভাই বোনের নামের কত মিল, হাবিবা আর বোনের নাম আর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুল্লাহ, খুব মিল হয়েছে। তো বড় ভাই জনাব হাবিবুল্লাহ শাপলা ও গোমতী প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগ করতে চায়। ঠিক আছে, এখানে 2টা প্রকল্প বা প্রজেক্ট আছে। শাপলাতে 5 বছরের সম্ভাব্য আয় দিয়ে দিয়েছে, আর গোমতীর ক্ষেত্রে দেখো আয়ের হার দিয়ে দেয় নাই, কিন্তু কি দিয়ে দিয়েছে, তোমার গড় আয়ের হার দিয়ে দিয়েছে আর আদর্শ বিচ্যুতি। এখন আসে আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পদ্ধতি। কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রকল্পের ঝুঁকি পরিমাপের পদ্ধতি হচ্ছে এটা আদর্শ বিচ্যুতি। এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি। ঠিক আছে, তো আদর্শ বিচ্যুতির আরেকটা নামও আছে, সেটা হচ্ছে পরিমিত ব্যবধান। ঠিক আছে, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি ইংরেজিতে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ইংরেজিতে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই গেল, তার মানে হচ্ছে আমার একটা প্রকল্পের গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি অলরেডি বের করে দেওয়াই আছে, কিন্তু আরেকটা প্রকল্পের কিছুই বের করে দেওয়া নাই। তাহলে আমাকে যদি গাণিতিক উপায়ে মতামত দিতে হয়, তাহলে আমাকে আরেকটা প্রকল্পেরও কি করতে হবে, আদর্শ বিচ্যুতি এবং গড় আয়ের হার বের করতে হবে। তারপরে 2টার মধ্যে আমি কম্পেয়ার করে আমি একটা মতামত দিব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের প্রশ্নটা বোঝা শেষ। এখন হচ্ছে আমরা দেখি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। ঠিক আছে, এখন দেখি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমি আবার একটু শেয়ার করি, দেখো আমি এই অঙ্কটা কিভাবে করব সেটা। এই যে দেখো এখানে অঙ্কটা করাই আছে, যেহেতু বুঝতেই পারছো যে আমি মোবাইলে তো আর এত বড় অঙ্ক এইভাবে করতে পারবো না, এই অঙ্কটা একটু বড় হয় কিন্তু খুব সহজ। আচ্ছা, এখন দেখো আমি এটি স্ক্রিনে অঙ্কটা শেয়ার করা বের করেছি, একটা জিনিস দেখানোর জন্য এটা মূলত বের করা। এখানে কিন্তু কোথাও আমাদের সূত্র লেখা নাই, এটা একটা গাইডের সলিউশন। গাইডে কোথাও কিন্তু আমাদের কি লেখা নাই, সূত্র লেখা নাই। কিন্তু আমাদের কিন্তু এই অর্থ সময়ের মূল্যের যে কোনো অঙ্কের সূত্র দিতে হবে, সূত্রতে আমাদের 1 নাম্বার থাকে। ঠিক আছে, আমরা দেখব কি আমাদের বইয়ের আদর্শ বিচ্যুতির সূত্র দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বইয়ে আদর্শ বিচ্যুতির সূত্র দেওয়া আছে। আমরা অঙ্কটা তো ঠিক এইভাবেই করব, কিন্তু আমরা সূত্রটাও খাতায় লিখব। ঠিক আছে, আগে আমি এটা দেখাই, পরে সূত্রটা দেখাচ্ছি। দেখো কীভাবে আমরা যখনই আদর্শ বিচ্যুতি বের করব, আমাদের প্রথমে এই যে 4টা ঘর করে ফেলতে হবে। বছর, আয়, গড় থেকে ব্যবধান, বা হতে পারে আয় মাইনাস গড়, আর হচ্ছে ব্যবধানের বর্গ। ঠিক আছে, তো এখন দেখো এই অঙ্কটা হচ্ছে 5 বছরের, তাহলে আমরা 1 2 3 4 5 করে লিখে ফেললাম। ঠিক আছে,
আর আয়ের হারগুলো আমাদের পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। আমরা খাতায় সুন্দর করে ছক কেটে এটা করতে পারি। আর কেউ যদি মনে হয় যে আমি ছক কাটবো না, না কেটেও হবে, ছকের জন্য তোমার কোনো নাম্বার নেই, কিন্তু ছক কাটলে কি হয়, সুবিধা হয়। তো এখন আয়ের হারগুলো আমরা সিরিয়ালি লিখে ফেলবো। 15, 10, -7, 18, 20। এই গেল আমাদের প্রথম কাজ, যেটা আমরা হচ্ছে প্রশ্ন দেখে দেখে করব। আর এই ছকের যে হেডিংগুলো, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু অঙ্কটা উল্টাপাল্টা হয়ে যাবে। এটাই কিন্তু মূলত সূত্র। এখানেও সূত্রটা আছে, কিন্তু সূত্রটাকে আলাদা করে লিখে নাই। যেমন এই যে সূত্র কিন্তু এখানে আছে, কিন্তু সূত্রকে আলাদা করে লিখে নাই, তোমাদের জাস্ট লিখতে হবে। আচ্ছা, এখন দেখো যে কীভাবে আমরা করব। এই যে আমরা আয়গুলো আছে আমাদের 15, 10, 7, 18, 20, এগুলোকে সবগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে সবগুলোকে যোগ করব। মাইনাস থাকলে সেটাকেও কি করব, যোগ করব। ঠিক আছে, যোগ করার ফলে আমাদের একটা অবশ্যই বুঝতে পারছো উত্তর বের হবে। এগুলো কিন্তু সব পার্সেন্টেজে হচ্ছে। উপরে যদি তুমি একবারে পার্সেন্টেজ দিয়ে ফেলো, তাহলে আর ভেতরে আলাদা করে আর পার্সেন্টেজ দেওয়া দরকার নেই। যেহেতু উপরে দিয়ে ফেলেছো, তার মানে সবগুলোর মধ্যেই পার্সেন্টেজ আছে। আচ্ছা, যোগ করব। যোগ করার ফলে দেখো যোগফলটা হচ্ছে আমাদের এই যে 56% হয়েছে। এখন এই 56কে আমরা কত দিয়ে ভাগ করব, দেখো 5। কেন 5 দিয়ে ভাগ করলাম, কারণ অঙ্কটা হচ্ছে 5 বছরের। 1, 2, 3, 4, 5। অনেক সময় বছর 1, 2, 3, 4 করে দেওয়া না থেকে ইয়ার হিসাবে থাকতে পারে। যেমন এভাবে থাকতে পারে 2015, 2016। তো আমরা কিন্তু লিখবো এইভাবেই, বা হচ্ছে 2017। দেখো এই যে 2015, 16, 17, তাহলে এই অঙ্কটার এনের মান কত হবে তোমার, 3। আর এখানে তো 1, 2, 3, 4, 5 করে আছে, আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি এখানে এনের মান হচ্ছে 5। আর যদি কখনো এরকম ইয়ার হিসাবে থাকে যে 15, 16, 17, 18, 19, 20, তাহলে আমরা ঘাবড়াবো না। এখানে বছর ওইভাবেই লিখবো আমরা, 15, 16, 17, 18, 19 এভাবে লিখবো। শুধু গণবো এভাবে 1, 2, 3, 4, 5 এভাবে গণে যত হয়। 5 বছর হলে 5 দিয়ে ভাগ করব, 4 বছর হলে 4 দিয়ে ভাগ করব। তোমাদের সর্বোচ্চ পরীক্ষায় সাধারণত 5 বছরই আসে, এর বেশি আসে না, কারণ এর বেশি আসলে অঙ্ক করতে আসলে অনেক সময় চলে যায়। আর একটা অঙ্কে তো আমাদের একটা নির্ধারিত নাম মানে মিনিট থাকে, যে 21-22 মিনিটের মধ্যে এটা আমাদের শেষ করতে হবে। তো এখন এইটুকু অন্তত আমরা বুঝতে পেরেছি আমরা কি করব। প্রশ্ন দেখে 2টা কলাম আগে ফিল আপ করে ফেলবো, বছর আর আয়। আয়গুলোকে যোগ করব, তারপরে যোগ করে যতগুলা বছরের আয়ের হার দেওয়া আছে তততম বছর দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে গড় আয়। ঠিক আছে, এই যে দেখো আমরা ভাগ করার পরে কি পেয়ে গেলাম, গড় আয়। গড় আয়ের হারটা অবশ্যই আমরা কি দিয়ে দেখাবো, পার্সেন্টেজে। এই যে দেখো, অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র গড় আয়ের হার বের করা আসে। এমসিকিউতে আসতে পারে যে গড় নিচের আয়ের হারগুলোর থেকে গড় আয়ের হার নির্ণয় করো। আবার এরকম সিকিউ প্রশ্নে যখন 3 নাম্বার মানে তোমার এই গড় নাম্বারের প্রশ্নেও তোমার কি বের করে আসতে পারে, গড় আয়ের হার। এই জন্য আমি এটা আলাদা করে শিখালাম যে আমাদের যদি গড় আয়ের হার কখনো আলাদা করে আসে, তাহলে আমরা শুধু বছর আর আয়গুলা লিখে কততম বছর তা দিয়ে ভাগ করলে আমাদের গড় আয়টা বের হয়ে যাবে। আচ্ছা, এই গেল গড় আয়। এখন আসি যে আমাদের বের করতে হবে কি, আমাদের তো বের করতে হবে আসলে আদর্শ বিচ্যুতি। তাহলে এটা আমরা কেন করলাম, আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে, গড় আয় লাগবে। দেখো আমরা এই 3 নাম্বার কলামে চলে যাচ্ছি। এখানে দেখাচ্ছে যে তোমার প্রথম বছরের আয়, আমরা প্রথম বছরের আয়টাই যেটা দেখে দেখে লিখবো। আমি এগুলা মুছে দিই এখন, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন আসতেছে যে প্রথম বছরের আয়। এই যে প্রথম বছরের আয় 15, এই 15টা আমরা লিখব। আর এই যে দেখো বাদ দিয়েছি গড়, গড় থেকে ব্যবধান, ব্যবধান মানে কি, বাদ দেওয়া বা বিয়োগ করা। তো আয় আমি 15 লিখেছি, আর গড়, গড় কত বের করেছি, এই দেখো গড়, গড় বের করেছি 11.2। তাহলে এই আমি 15 থেকে কত বাদ দিব, 11.2। বাদ দিলে আমার উত্তরটা কত হবে, 3.8। ঠিক আছে, প্রতিটা লাইনে লাইনে যে আমি এরকম করে করব। আবার দেখো এই যে এখানে 10, 10 লিখলাম, 10 থেকে কত বাদ দিব, গড়, গড় কত আমার 11.2। আবার -7, এটা একটু সবাই খেয়াল করে দেখো মাইনাসের জিনিসটা। হ্যাঁ, মাইনাস থাকলেও ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমাদের মাইনাস আসতে পারে, কিন্তু আলটিমেটলি তোমার লাস্টে যে কি চলে আসবে,
প্লাস চলে আসবে, ঠিক আছে? লাস্টে যে আমাদের উত্তর প্লাস চলে আসবে। আর যদি প্লাস নাও আসে, তোমার ক্যালকুলেশন সঠিক হলেই হয়, তুমি ভুল না করলেই হয়, ঠিক আছে? প্রশ্ন যেমনই থাকুক না কেন। আচ্ছা, এখন দেখো যে -7 থেকে আবার আমরা মাইনাস কত করব, 11.2, কারণ আমাদের করা লাগবে ব্যবধান মানে বিয়োগ। তার মানে যেখানেই আমি করি না কেন প্লাস মাইনাস, আমার মাঝে কি বসবে, মাইনাস বসবে। তাহলে এটার উত্তর হচ্ছে আমার -18.2। যেটা স্টার দিয়েছি এটা একটু সবাই খেয়াল করবা পরীক্ষার সময়, যাতে এইটা ভুল না হয়, ঠিক আছে? এটা খুব করে খেয়াল করব, আমাদের মাইনাস আসলে কিন্তু আমাদের খেয়াল করে করতে হবে। এরপরে আসি দেখো 4 নাম্বারে। 4 নাম্বারে আমাদের আয়ের হার হচ্ছে কত, এখানে 18, এই জন্য আমরা এখানে 18 বসালাম। আর আমাদের গড় আয়ের হার হচ্ছে তোমার 11.2, 11.2 বসিয়ে মাইনাস করলে আমাদের হলো 6.8। এইভাবে আমরা 5তম বছরটা বা 5ম বছরেরটাও করলাম। আচ্ছা, করার পরে আমাদের এই কলামটা শেষ হয়ে গেল, 3 নাম্বার কলামটা শেষ হয়ে গেল। এখন আসতেছি ব্যবধানের বর্গ 4 নাম্বার কলামে। ব্যবধানের বর্গ এখানে অনেক কঠিন করে করেছে, আমি বলবো কঠিন, কারণ হচ্ছে যে অনেক ইজিলি এটা করা যায়, এটা এইভাবেও করা যায়। দেখো এই যে ব্যবধানের বর্গটা কিভাবে হলো, এই যে 3.8 আমার এখানে, এই যে আমি 3.8 নিয়েছি, তো দেখো 2 বার গুণ হয়েছে। বর্গ মানে কি জানো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তো তুমি খুব ইজিলি এই যে 3.8 এটা যদি স্কোয়ার করে ফেলো, তাহলে তোমার এই উত্তরটা বের হয়ে যাবে। আর তোমার যদি মনে হয় যে না তুমি স্কোয়ার করবা না, স্কোয়ার মানে কি 2 বার গুণ, তাহলে তুমি এরকম গুণ করবা, ঠিক আছে? এই যে আবার দেখো এরকম পরের লাইনটাতে দেখো ব্যবধানের বর্গ আমার কত আসছে, -1.2। আমরা প্রত্যেকেই জানি আমরা যখন বর্গ করি তখন কিন্তু আমাদের মাইনাসটা উঠে যায়। তুমি যদি এটাকে স্কোয়ার করো -1.2কে, তাহলে তোমার এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো এখানে প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরেরটাতেও এসছে আমাদের কত, -18.2। এটাকেও যখন তুমি স্কোয়ার করবা এরকম মাইনাস দিয়ে উপরে স্কোয়ার করবা, দেখবা যে তোমার মাইনাসটা উঠে কি হয়ে গিয়েছে, প্লাস হয়ে গিয়েছে। এরকম করে প্রতিটা কলামকে আবার আমাকে কি করতে হবে, বর্গ বা স্কোয়ার করতে হবে। বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা। তো এইভাবে করার পরে আমার যেই উত্তরগুলো বের হবে ফাইনালি, আমি আবার এগুলো মুছে দিই। দেখো যেই উত্তরগুলো আমাদের ফাইনালি বের হবে সেগুলাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে হচ্ছে আমার ফাইনালি কোনটা বের হলো, যে 14.44, 1.44, 331.24, 46.24, 77.44, এইগুলাকে আমি যোগ করব। এগুলাকে যোগ করলে আমার উত্তর হবে 470.8, ঠিক আছে? এটাকে আমি বলছি ব্যবধানের বর্গের যোগফল। এটাকে কি বলছি, ব্যবধানের বর্গের যোগফল। দেখো এই যে ব্যবধান বর্গ, তাই না? এটার কি করেছি, যোগফল করেছি, এই যে এখানে লিখলাম। তার মানে এই কলামটা ফাঁকা ছিল বলে এখানে লিখে যোগফলটা এখানে টেনে ফেললাম। এইটুক করা মানেই হচ্ছে আমার অঙ্কটা আসলে মোটামুটি শেষ, ঠিক আছে? অঙ্ক মোটামুটি শেষ। এরপরে হচ্ছে আমাদের সূত্র প্রয়োগের পালা, যে কীভাবে আমরা সূত্রটা প্রয়োগ করব। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে গাইডগুলোতে দেখা যাচ্ছে, সব গাইডে না, অনেক গাইডেই সূত্র দেয় নাই, কিন্তু অঙ্ক ঠিকই করেছে, সূত্র অনুযায়ী করেছে, কিন্তু সূত্রটা দেয় নাই। কিন্তু আমি চাই যে তোমরা সূত্রটা আলাদা করে লেখো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে আমরা এই পর্যন্ত আছে না, আমাদের এই পর্যন্ত, এবং আমাদের এখানে লাগছে যে গড় আয়, এইটুকু আমরা ছকে করতে পারি। বাকি যে এই কাজটুকু আছে এইটুকু আমরা মানে খাতায় করে ফেলবো। খাতায় করলে আমরা সূত্রটা দেখাতে পারবো। আমি তোমাদেরকে একটা শেয়ার করে একটা সূত্রটা দেখাচ্ছি, যে আমাদের সূত্রটা কি। দেখো আমরা আদর্শ বিচ্যুতির সূত্র লিখছি, ঠিক আছে? আদর্শ বিচ্যুতি আমাদের বইতেই দেওয়া আছে। তোমাদের থেকে যেন নতুন বই যেগুলা, সেগুলোতে কি সুন্দর করে প্রেজেন্টেশন, আমি ঠিক যেভাবে বলছি ওইভাবে নতুন বইগুলোতে তোমার সূত্র দিয়ে প্রেজেন্টেশন করা। তোমাদের বইগুলোতে প্রেজেন্টেশন
থেকে নতুন বইতে প্রেজেন্টেশন সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আসি, আমি বলেছি যে কোন পর্যন্ত আমরা খাতায় রাখবো সেটাও দেখেছি, কিভাবে সূত্রটা আমরা পরীক্ষার খাতা দেখাবো। আমরা জানি সমান লিখে আদর্শ বিচ্যুতি লিখে আমরা সূত্রটা লিখবো। দেখো সূত্রটা হচ্ছে রুট ওভার, দেখো সূত্রটা হচ্ছে রুট ওভার ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের যোগফল। বুঝতেই পারছো আমি তো মোবাইলে লিখছি, এজন্য অত পর্যন্ত যাচ্ছে না, তোমাদের খাতায় তো একবারই হয়ে যাবে। ব্যবধানের বর্গের যোগফল ভাগ n-1, ঠিক আছে? ব্যবধানের বর্গের যোগফল ভাগ n-1। তাহলে এইভাবে হচ্ছে আমরা সূত্রটা লিখব, ঠিক আছে? আদর্শ বিচ্যুতি সমান সমান দিয়ে রুট ওভার ব্যবধানের বর্গের যোগফল ভাগ n-1। দেখো বইতেও কিন্তু সেম এইভাবে তোমার হচ্ছে যে সলিউশন করেছে, শুধু সূত্রটা লিখে নেই। ওরাও ব্যবধান বর্গের যোগফলের সাথে কি করেছে, n-1 করেছে, ঠিক আছে? এখন আসি যে কীভাবে এটা আমরা আবার হচ্ছে, তোমরা প্রত্যেকের কাছে এটা আছে, যদি মনে হয় যে ছবি তুলে রাখতে চাও রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে। এটাকে আরেকভাবেও লেখা যায়। কীভাবে লেখা যায় বলো তো? দেখো আমি আরেকভাবে এটাকে দেখাচ্ছি। আরেকভাবে এই সূত্রটা করা যায়, সেটা হচ্ছে রুট ওভার আই মাইনাস গড় স্কোয়ার ভাগ n-1, ঠিক আছে? সূত্রটা আমরা এভাবে দুইভাবেই লিখতে পারি। আগে যেটা দেখালাম সেভাবেই লিখতে পারি, আবার এভাবেই লিখতে পারি, জিনিসটা কিন্তু একই হবে, ঠিক আছে? এখন আসি যে আমরা কিভাবে করবো আর কি। এই যে আমি আগেরটাতে চলে গেলাম। এই যে দেখ, ব্যবধানের বর্গের যোগফল ভাগ n-1। এখন আমি এটাকে কিভাবে সলিউশন করব, না বুঝতে পারলে কিন্তু কথা বলবা, ঠিক আছে? এখন আসি, আমরা তো ছকে অনেকটাই করে ফেলেছি, তাই না? ব্যবধানের বর্গের যোগফল আমাদের ছকে বের হলো 470.8, তাই না? আমরা একটা রুট ওভার দিয়ে নিব, আমাদের সূত্রে রুট ওভার আছে। ভাগ হচ্ছে তোমার n এর মান কত, 5 মাইনাস 1। তারপরে এইটুকু কিন্তু আমরা ছকের নিচে করব। আমি আশা করি তোমরা আমাদেরকে বুঝতে পারছো। ব্যবধানের বর্গের যোগফল করে ছকটাকে ক্লোজ করে দিব। তারপরে আমরা জানি এটা লিখে আমরা ফর্মুলাটা লিখব, লিখে এভাবে এই লাইনগুলো আমরা লিখে যাব। তারপরে দেখো এটা বুঝতেই পারছো, এখন ক্যালকুলেটার আছে। প্রথমে 470 থেকে 70কে 4 দিয়ে ভাগ করবা। 570কে 4 দিয়ে ভাগ করলে তোমার হবে হচ্ছে 117.7। এটাকে রুট ওভার করো, এটাকে রুট ওভার করলে তোমার চলে আসবে 10.85%। দেখো পুরা প্রসেসটাই কিন্তু আমাদের গাইডগুলো সলিউশনে আছে, শুধুমাত্র ফর্মুলাটা লিখে নেয়, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে ফর্মুলাটা লিখে যেটা প্রপার ওয়ে সেভাবে দেখিয়ে দিলাম, কারণ তোমাদের যখন কলেজে উঠবা তখন কিন্তু এইভাবে করা লাগবে, ঠিক আছে? ইভেন কলেজে কিন্তু ছকও করে না, কলেজে মানুষ ফর্মুলা অনুযায়ী সরাসরি করে ফেলে। সেটা যাই হোক, তো তোমরা এইভাবে অঙ্কটা প্রেজেন্টেশন করবা। তাহলে তোমরা এটা কি বের করলা, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, এটা বের করলা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আর গড় আয়ের হার তোমরা বের করেছো হচ্ছে কত, আয় বের করেছো হচ্ছে গড় আয় 11.2। দেখো দুইটাই আমি লিখলাম, কেন? আমি এখন সিদ্ধান্তটা নিব। বলেছে জনাব হাবিবুল্লাহর জন্য কোন প্রকল্পটি উপযুক্ত তা নির্ণয় করো। আমাদের শাপলা প্রকল্পের সব কিছু আমরা বের করেছি। শাপলা প্রকল্পের আমাদের আদর্শ বিচ্যুতি বের হয়েছে 10.85, আর আমাদের আয়ের হার হচ্ছে 11.2। অপরদিকে আমাদের গোমতী প্রকল্পের সব কিছুই প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? দেখো গোমতী প্রশ্নের সব কিছুই দেওয়া আছে।
গোমতী আমরা কিন্তু এখন সিদ্ধান্তটাতে চলে যাব। গোমতী আর এটাকে ধরে আমরা শাপলা। শাপলা, ঠিক আছে? সিদ্ধান্ত তোমরাই বলতে পারবা। দেখো, গোমতী প্রকল্পের আয় বা গড় আয় হচ্ছে, আমরা প্রশ্ন দেখে গোমতীরটা লিখব। প্রশ্নে দেওয়া আছে গোমতী প্রকল্পের গড় আয় হচ্ছে তোমার কত জানো? 11.2, এটারও 11.2, ঠিক আছে? আর আদর্শ বিচ্যুতি, আমি একটু সংক্ষেপে লিখলাম, আদর্শ বিচ্যুতি আমাদের প্রশ্ন দেওয়া আছে 14.8। অবশ্যই দুটাতে পার্সেন্টেজ আছে। অপরদিকে তোমার শাপলা প্রকল্পের গড় আয় হচ্ছে তোমার, আমরা বের করেছি 11.2। আর আদর্শ বিচ্যুতি আমরা বের করেছি হচ্ছে তোমার কত যেন করলাম, 10.85, তাই না? এটা আমরা অঙ্ক করে বের করেছি। এখন বলো তো, জনাব হাবিবুল্লাহ কোন প্রকল্পটা গ্রহণ করবে? শাপলা প্রকল্প। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। কেন শাপলা প্রকল্প? উত্তরটা বলো। তুমি তো পেরেছো, তুমি তো বুঝেই বলেছো, তাই না, যে কেন শাপলা প্রকল্প গ্রহণ করবে। সেখানে আদর্শ বিচ্যুতির পরিমাণ কম আছে, তার মানে এখানে ঝুঁকিও কম। এই তো, ভেরি গুড। দেখেছো, শুধু একজনই অ্যান্সার করছে, কিন্তু আমি জানি প্রতিটা মেয়েই কিন্তু পারে। বিশেষ করে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক সবাই খুব পছন্দ করে, আমি জানি সেটা। কারণ এটাতে তেমন ঝামেলা হয় না। এই একটাই নিয়ম, পুরা বইয়ে এই একটা নিয়মের অঙ্ক আছে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম সময় তোমার গতেও এটা আসে, ঘতেও এটা আসে, কিন্তু 2020-এ হচ্ছে তোমার গতে থিওরি চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমি আশা করি তোমরা প্রেজেন্টেশনটা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা আমাদের খাতায় আমাদেরকে করতে হবে। তো লাস্টে অঙ্কটা করার পর এইটা কিন্তু তোমাদের আমি উত্তর মানে কম্পেয়ার করার জন্য বলেছি, যে কিভাবে আমরা উত্তরটা খাতায় লিখবো আর কি। তাহলে আমরা এইভাবেই লিখবো যে দেখা যাচ্ছে যে শাপলা প্রকল্পের গড় আয়ের হার এবং গোমতী প্রকল্পের গড় আয়ের হার একই, 11.2%, কিন্তু গোমতী প্রকল্পের আদর্শ বিচ্যুতি 14.8 এবং শাপলা প্রকল্পের আদর্শ বিচ্যুতি 10.85, যা গোমতী প্রকল্প থেকে কম। যেহেতু আদর্শ বিচ্যুতি দিয়ে ঝুঁকি পরিমাপ করা হয়, তাই গোমতী প্রকল্পের যেহেতু ঝুঁকি বেশি, তাহলে আমরা শাপলা প্রকল্পে বিনিয়োগ করব। বা আমরা না বলে এখানে হাবিবুল্লাহ, তাহলে জনাব হাবিবুল্লাহ শাপলা প্রকল্পে বিনিয়োগ করবে। তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে লিখবা, যাতে তোমাকে যেই টিচারই খাতা দেখুক না কেন 4-এ 4 দেয়। এই হলো আমাদের 2020 সালের বোর্ড প্রশ্নটা। তোমাদের জন্য কিন্তু 2020, 2018, 2016 মানে এই জোর সালগুলো বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাতে কারোর জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করো। আমি আবার মূল প্রশ্নটাতে চলে যাচ্ছি। এটাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করো। এই যে আমাদের অঙ্কটা দেখো তো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারা যাবে কিনা, যেটা ঢাকা বোর্ড 2020-এ এসেছে। এই তো, ভেরি গুড। তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি। আমি তোমাদের 2-একটা হোমওয়ার্ক দিব, কারণ আমাদের তো এখন, আমরা তো পরীক্ষার্থী, তাই না? অন্য কারোর সাথে কিন্তু আমাদের মিলবে না। অন্যরা যদি বাসায় যদি ছোটো ভাই বোন থাকে বা বড় ভাই বোন থাকে, তারা যদি নাও পড়ে, যে তারা পড়তেছে না আমিও পড়বো না, ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আমাদের কিন্তু পরীক্ষা সামনে, ঠিক আছে? বোর্ড পরীক্ষা। তো এখন দেখো, আমরা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা আমার স্ক্রিনের সামনে আছে। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা হচ্ছে এখানে তোমার হচ্ছে তিস্তা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করতে বলেছে, আর উদ্দীপকে গৃহীত পদক্ষেপগুলো কি ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো, এখানেও কিন্তু তোমার একটা থিওরি চলে আসছে। মানে এই অধ্যায় থেকে থিওরি ম্যাথের কম্বিনেশনের প্রশ্ন বিগত 2-3 বছর যাবতই হচ্ছে। তাহলে এই
ঢাকা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা, এমনিতেও আমাদের সময় নেই, তোমরা হচ্ছে যে অবশ্যই ম্যাথটা করে ফেলবা আর থিওরিটাও করবা। যদি কোথাও কোনো সমস্যা আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ঢাকা বোর্ড 2019। তোমরা আমার তো প্রত্যেকে পার্সোনাল ফেসবুক যে মেসেঞ্জার আছে, যেটাতে অ্যাড আছো সেটাতে যদি কেউ অ্যাড থাকো সেখানে দিবা, আর তা না হলে গ্রুপেও তোমরা SW করে দিতে পারো, সমস্যা নেই, আমাদের যে গ্রুপটা আছে। এটা হচ্ছে তোমাদের SW। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরও বাকি 2টা বোর্ড করব, তাহলে আমাদের মোটামুটি আরও 2 দিন ক্লাস নিলে এই অধ্যায়টা শেষ হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এটা বুঝতেই পারছো যে এটা আমাদেরকে এই যে নাম্বারটা নর্মালি আদর্শ বিচ্যুতি বের করতে হবে, আর ঘতে হচ্ছে তোমাকে উত্তর দিতে হবে যে ঝুঁকি মোকাবেলায় কী কী পদক্ষেপ নিয়েছে। উদ্দীপকটা পড়লেই বুঝতে পারবা। তিনি নতুন নতুন প্রযুক্তি সবসময় ব্যবহার করেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, পণ্য শাসন, ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। আবার পণ্যের বাজার চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে একাধিক পণ্য বাজারে ছাড়েন। এভাবেই তিনি ঝুঁকি মোকাবেলা করতে সফল হয়েছেন। হ্যাঁ, তার উদ্দীপক দেখে মনে হচ্ছে যে তার যে সে কাজগুলো করে থাকে সে ঝুঁকি মোকাবেলার জন্য, সেগুলো আসলে মোটামুটি ঝুঁকি মোকাবেলার জন্য কি তোমার যথেষ্ট, ঠিক আছে? তারপর তুমি যদি মনে করো যে না যথেষ্ট না, তুমি তোমার উত্তরের পক্ষে যুক্তি দিবা, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন আরও বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এটা তোমরা SW আকারে করে ফেলবা, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা মেয়েরা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি করেছে জানো?